নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রামাই ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমার বাড়ি সেখানে। লাভপুরে 4খানা দুর্গাপুজো হয়, 12খানা কালী পুজো হয়, শিব আছেন কয়েক গণ্ডা, এছাড়া বুড়ো শিব আছেন। এদের সঙ্গে অনেক ভূতের আসা যাওয়া, তবে তারা আসে আবার চলে যায় দেবদেবীর সঙ্গে। এছাড়াও অন্য ভূত যারা এখানে বিশেষ পরিচিত তারাও কম নয়, সংখ্যায় তারাও অনেক। এদের মধ্যে লালুকচাঁদা পুকুরের পাড়ে বটগাছটায় যে পেতনিটা থাকতো তার নাম তো সেই ছেলে বয়স থেকে শুনে আসছি। সে বটের ডালে দাঁড়িয়ে ডালটা দুলিয়ে দোল খেত। চট্টরাজদের বাড়িতে একটা ভূত ছিল, সেটার কাজ ছিল সমস্ত রাত্রি বাড়ির ঘুমন্ত লোকগুলির পায়ে বগলে সুরসুরি কাতুকুতু দিয়ে জাগিয়ে দেওয়া। প্রথম মানুষেরা চমকে উঠে কে কে বলে জেগে উঠলেই সে খিলখিল শব্দে খোনা হাসি হেসে আরও সুরসুরি দিত। শেষ পর্যন্ত লোকে ভয় না করে গায়ে পায়ে হাত ঠেকলেই হাত পা ছুঁড়ে ভূতটাকে লাথি মেরে সরিয়ে দিত। তখন সে আবার অন্য পথ ধরে জ্বালাতন করত, বাবলার কাঁটা এনে ফুটিয়ে দিয়ে জ্বালাতন করত। বৈরাগীতলায় বষ্টুম ভূত ছিল। এখানে বৈরিগীদের একটা খুব ভালো আখড়া ছিল। সেখানে উৎকৃষ্ট বেল গাছ ছিল, লোকে বলতো বাদশাহী বেল। এই বেলের লোভে অনেক বষ্টুম ভূত আসতো। সকলকে তাড়িয়ে এখানে পাকাপোক্ত মোহন্ত ভূত হয়েছিল সে এক বষ্টম পণ্ডিত ভূত। তিলক ফোটাকাটা মোটা চৈতন্যওয়ালা মহাপণ্ডিত। শুনেছি তার মতো বৈষ্ণব শাস্ত্রের সাহিত্যে পণ্ডিত দেশে 2-4টের বেশি ছিল না। ক র গ চ শব্দগুলো শুনলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, গয়ে গৌরাঙ্গ গোবিন্দ, চয়ে চৈতন্য। মৃত্যুর পর রথ এসেছিল তাকে নিতে, কিন্তু তিনি যাননি। বলেছিলেন, ওহে সারথি, তুমি বাপু রথ নিয়ে ফিরে যাও, আমার কিছু কাজ বাকি আছে। মানে গোটা কতক মামলা চলছে আদালতে, সে কটা শেষ না হওয়া পর্যন্ত যেতে আমি পারবো না। রথ ফিরে গিয়েছিল। বৈষ্ণবপতি জীবনকালে শুধু বৈষ্ণব শাস্ত্র নিয়েই কারবার করেননি, তার আইন জ্ঞান মামলা জ্ঞান ছিল টনটনে। এ চাকলায় ফৌজদারি দেওয়ানি যে মামলাই হোক, পণ্ডিত মোহন্ত তার এক পক্ষের তদবিরে থাকতেনই। বৈষ্ণব শাস্ত্র নিয়ে কথা না বললে তার বুক ধড়ফড় করত, মাথা ধরত। আর মামলা নিয়ে কোনোদিন যদি আলাপ আলোচনা না হতো তাহলে তার পেট কামড়াতো এবং যা খেতেন তার একটি দানাও হজম হতো না। সুতরাং মৃত্যুর সময় তার হাতে 4-4টে মামলা। এ খুব বেশি ব্যাপার নয়। বৈষ্ণব পণ্ডিত ভূত হয়ে দীর্ঘকাল থেকেছিলেন। থাকতেন ওই যে বেলবন, ওই বেলবনের মধ্যে একটা বকুল গাছে। বেল গাছে কাঁটা ফুটতো বলে বেল গাছে থাকতেন না। প্রায় রোজই যাতায়াত করতেন সিউড়ি রামপুরহাট। আদালতের সামনে একটা খোলা জায়গা আছে এবং সেখানে বট গাছ আছে। সেই বট গাছে পা ঝুলিয়ে বসে থাকতেন। কেউ যদি আইনের পরামর্শ চাইতো তাহলে তিনি কূট পরামর্শ দিতেন। ফি সামান্যই, সামান্য বাতাসা টাতাসা দিলেই হতো। প্রতি বৎসর তার মৃত্যুদিনে রথ আসতো, কিন্তু তিনি ফিরিয়ে দিয়ে বলতেন, আসছে বছর এসো। তাকে তাড়িয়েছিল গঙ্গা তীরের ভূতের দল এসে। একবার শুনেছি গঙ্গা তীর থেকে এক ঝুড়ি বা চুপড়ি বোঝাই হয়ে ভূত এসেছিল আমাদের গ্রামে। ব্যাপারটা হলো এই, আমাদের এখানে বৈরাগী আখড়া বলে একটি প্রতিষ্ঠান ছিল। সেখানে গৌরাঙ্গ নিত্যানন্দের সেবা ছিল, আর ছিল গোবিন্দ সেবা। এদের চারপাশে ছিল ঝুড়িখানেক শালগ্রাম শিলা। মানেটা সেকালে সহজ ছিল, একালে ঠিক সহজ নয়। সেকালে ব্রাহ্মণদের বহুজনের বাড়িতে শালগ্রাম নারায়ণ সেবা ছিল, কিন্তু ক্রমে ক্রমে কালে লোকেরা দেখলে এই গোলনুড়িগুলো কুছ কামকা নেহি, কেবল পুজো ভোগের ঝঞ্ঝাট বাড়ায়। শালগ্রাম নিয়ে আর ব্যবসা চলে না।
লোকে সত্যনারায়ণ করায় না, যাগযজ্ঞী করায় না, তখন তারা লুকিয়ে শালগ্রাম শিলাগুলি এনে এই আখড়ায় নামিয়ে দিয়ে চলে যেত। আখড়া থেকে নিয়ম ছিল যে শালগ্রাম শিলা পেলে ওই শালগ্রাম শিলার সারিতে বসিয়ে রাখবে, দিনান্তে ছিটিয়ে দেবে কুশের ডগায় গঙ্গা জল, তুলসীর পাতা আর আতপের কণা। আখড়াই এজন্য জমেছিল। এই বৈষ্ণব পণ্ডিতের পরামর্শে সেবাইত একদিন শিলাগুলি ঝুড়ি বোঝাই করে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলে ব্যাস নিশ্চিন্ত। কিন্তু অদৃষ্টের বিপাক, সেইখানে ছিল একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ। সেই বৃক্ষের ডালে অনেক বাদুড় চেঁচা করে চেঁচাতো আর উড়তো। এদের মধ্যে ছিল অনেক চামচিকে। এরা কিন্তু আসলে বাদুড় চামচিকে নয়, এরা আসলে হলো গঙ্গা তীরে মরতে এসে যারা গঙ্গা পায়নি তাদেরই অশান্ত অতৃপ্ত আত্মা, ভূত হয়ে ঝুলছে ডালে ডালে। শালগ্রাম শিলা ফেলে দিলে ঝুড়িটা যেই না খালি হলো, অমনি ঝুপঝুপ করে এক ঝুড়ি বোঝাই হবার মতো চামচিকে খসে পড়ল, মানে এক ঝুড়ি ভূত। সেই এক ঝুড়ি বোঝাই ভূত এই বৈরাগীর মাথায় চেপে এলো আমাদের লাভপুরে, এবং বৈরাগী আখড়ায় পৌঁছবা মাত্র ফরফর শব্দে উড়ে গিয়ে আশ্রয় নিল বকুল গাছে। বকুল গাছের ডালে বেশ শয্যা রচনা করে ওই পণ্ডিতজি তখন নাকহীন মুখের নাসিকা গহ্বরে বাতাস টেনে নাক ডাকছিলেন এবং স্বপ্ন দেখছিলেন যে শালগ্রাম শিলাগুলো গেল, ঝঞ্ঝাট কমলো। ওই অনামি শালগ্রাম সেবার জন্য যে জমিটা ছিল সেটার আয় থেকে এবার জুৎসই করে মালপো খাওয়া যাবে। গোবিন্দ হে, কোথায় মালপো, কোথায় সুখ? 200-400 চামচিকে পণ্ডিতকে চি চি শব্দ করে নখ দাঁত দিয়ে আক্রমণ করলে। পণ্ডিত সেই যে পালালো, আর ফেরেনি। এই চামচিকে আকারের ভূতগুলো একবার ঝড়ে ওই বকুল গাছের ডাল ভেঙে পড়ায় চাপা পড়ে চেপটে লেপটে ফুসধা হয়ে গেছে। এছাড়াও অনেক অনেক ভূত আছে, সেসব এখন থাক। এখন আমি যমদত্তের ছকে দেওয়া লাইনে গবেষণা করব। সকলেই জানেন রিসার্চ ওয়ার্কের নিয়মই তাই, একজনের অধীনে থেকে তারই পরামর্শ এবং নির্দেশ মতো রিসার্চ করতে হয়। আমার গবেষণা হলো যমদত্ত মহাশয়ের অধীনে। তার নির্দেশ হলো রামায়ভূতের সূত্র ধরে কাজ আরম্ভ করো। রামায়ভূতের সংক্ষিপ্ত পরিচয়, সে আজকের কথা নয়। আমার ঠাকুর দাদারা তখন ছেলেপুলে মানুষ, সে ধরুন গিয়ে 140 বছর আগের কথা। সে সময় রামাই ভট্টাচ ছিলেন একেবারে ভরাভর্তি জোয়ান। ভট্টাচ বাড়ির এই জোয়ান ছেলেটিকে ডেকে নিয়ে গিয়েছিল নিশিতে। নিশিও একরকম ভূত। তারা রাত্রে মানুষের ঘুমন্ত অবস্থায় চেনা মানুষের গলায় ঘুমন্ত মানুষের নাম ধরে ডাকে। ঘুমন্ত মানুষ ঘুম ভেঙে উঠে বেরিয়ে এসে দেখতে পায় একটু দূরে তার একজন চেনা মানুষ দাঁড়িয়ে আছে। তারপর সে চলতে থাকে। এ লোকটিও চলে। অনেক দূর এসে কোনো খালে বা বিলে ডুবে কিংবা শক্ত মাটিতে কি পাথরে আছাড় খেয়ে পড়ে এবং মরে ভূত হয়। রামায়ের নিশি ভয়ানক নিশি। সে থাকতো গোয়াল ঘরে। রামাই তার ডাকে বেরিয়ে এসে গোয়াল ঘরে ঢুকে গরুর দড়ি গোয়ালের সাঙ্গায় বেঁধে তাইতে গলায় ফাঁস পড়ে মরেছিল। অতঃপর রামাই আমাদের অলঙ্ঘনীয় শাস্ত্রবিধি অনুসারে ভূত হলো এবং নিজের বাড়িতেই তার বাসা গাড়লে। উঠোনে একটি নিম গাছ ছিল, সেই গাছ হলো তার বৈঠকখানা। বাড়ির বড় ঘরের চালের সাঙ্গাই হলো তার শোয়ার ঘর। ভূত হয়েও সে বাড়ির একজন হয়ে রইল। রামাইকে নাকি দিনে রাত্রে যখন তখন দেখা যেত। শুনেছি আমার ঠাকুর দাদারাও তাকে দেখেছেন। তারা বলতেন, রামাই দাদা, আমাদের ভয় দেখিও না। রামাই তাকে বলতো, না না, চলে যা, নির্ভয়ে চলে যা, আমার দিকে তাকাস না, আমি কাজ করছি। রাত্রে সে গরুদের খেতে দিত, ঘরদোর ঝাড় দিত। বাড়ির দোরে একটা কলকে ফুলের গাছ ছিল, সেটাই চড়ে টাটকা কলকে ফুল তুলে চুষে মধু খেত। বড় যে নিম গাছটা ছিল উঠোনে, সেই গাছটার নিচের একটা ডালে দাঁড়িয়ে সেই ডগার ডাল ধরে হেইয়ো মারি বলে দোল খেত।
বড় দাদা নবকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রীর কোলে তখন খোকা হয়েছে। বাড়িতে মেয়ে ছেলে বলতে নবকৃষ্ণের স্ত্রী মানদা এবং বিধবা বোন চণ্ডীদাসী। একজন রান্না করত, অন্যজন ঘরে শালগ্রাম সেবার কাজ থেকে শুরু করে অন্য সব পাটকাম করত। ছেলেটি ঘরে কি দাওয়ায় বিছানায় শুয়ে ঘুমুতো। হঠাৎ ঘুম তার ভাঙত, হয়তো গায়ে দুধের বা তেলের গন্ধ পেয়ে পিঁপড়ে এসে কামড়াতো, হয়তো ছোট মাদুর বা বিছানায় উঠে থাকা কোনো কাঠির খোঁচা লাগতো, নয়তো দেয়ালা করার মধ্যে স্বপ্নের ভয় পেয়ে কোঁকিয়ে কেঁদে উঠত। মায়ের আসতে দেরি লাগতো, কারণ ভট্টাচার্য বাড়িতে লোকের কাজ থেকে দেবতার কাজ বেশি। তারপর গরু বাছুর আছে, মায়ের ছুটে আসা সম্ভবপর হতো না। তখন রামাই নিম গাছের ডাল বা ঘরের সাঙা বা কলকে ফুলের গাছ বা গোয়াল ঘর যেখানেই থাকতো, সেখান থেকে 2 হাত লম্বা করে বাড়িয়ে দিয়ে সাঁতারুরা যেমনভাবে ডাইভ করে তেমনইভাবে আর কি সাঁ করে এসে হাজির হতো ছেলেটির কাছে এবং উপরের সাঙায় বসে লম্বা হাত বাড়িয়ে ছেলেটাকে তুলে নিত। বাচ্চা কচি ছেলে, তার ভূতের ভয় ছিল না। ভূত আর মানুষে ঠিক তফাৎ করতে পারত না। ছেলে কোল পেয়ে চুপ করত। রামাই তাকে দোলা দিতে দিতে আদর করে ফিস ফিস খোনা আওয়াজে বলতো, আহারে, জিভে আম জল সরছে, কচি কচি মাংস, তাজা তাজা রক্ত, ইচ্ছে করে ঘাড় মোটকে চুষে খেয়ে নি। কিন্তু দাদার ছেলে, বংশধর, পিণ্ডি দিবি আমাকে, তোর ঘাড় কি করে ভাঙি? ছেলেটা এর মানে বুঝতো না, ফিক ফিক করে হাসতো। বৌদি এসে দেখতো বিছানায় ছেলে নেই। ছেলে সাঙার কাছে শূন্যে দোল খাচ্ছে। রামাইকে সে দেখতে পেত না। অনুমানে বুঝতো রামাই দোলাচ্ছে। তখন বলতো, ঠাকুরপো, খোকাকে নামিয়ে দাও ভাই, ওর খিদে পেয়েছে, দুধ খাওয়াবো। রামাই সুরসুর করে নামিয়ে দিত ছেলেটিকে। রামাই একটি শর্ত করিয়ে নিয়েছিল বৌদিকে। শর্ত করিয়ে নিয়েছিল এই, ছেলে যেন বড় হয়ে কখনো গয়া না যায়। বৌদি জিজ্ঞেস করেছিল, কেন ঠাকুরপো? খোনা আওয়াজে রামাই বলেছিল, ন্যাকা আমার, জানো না বুঝি? কি জানি না? জানো না গয়ায় পিণ্ডি দিলে ভূত জন্ম থেকে মুক্তি হয়? তা তো ভালো গো। ভালো? তাহলে তো মানুষের মরণও ভালো। মুক্তি হয়? দেবো নাকি তোমার ঘাড়টা ভেঙে? ভয় পেয়ে বৌদি বলতো, দোহাই ভাই, তোমার পায়ে পড়ি। পায়ে পড়ি? কেন? মানুষ জন্মে কত হাঙ্গামা বলো তো, খাওয়া দাওয়া, বিষয় সম্পত্তি করা, চাষবাস, পুজো আর্চা, ঝগড়াঝাটি। না ভাই, তবু মনুষ্য জন্ম সুখের। রামাই ধমক দিয়ে উঠত, চুপ বলছি, ভূত জন্ম আরো সুখের, স্বর্গেও এত সুখ নাই। হু হু বলেই নাকি রামপ্রসাদী সুরে গান ধরে দিত, মন তুমি আসল খবর জানো না, ভূত জন্ম সুখ জন্ম বিনি আবাদে ফলে শোনা। গাছের ডালে, ঘরের কোণে, শ্মশানে মশানে বনে, বাসা বাঁধো, রান্না রাঁধো, শুধু লঙ্কাতে সম্বরা দিও না। যেথায় খুশি সেথায় যেও, শুধু অযোধ্যার ধারে যেও না। গানটাই শোনা যেত, রামাইকে দেখা যেত না। দেখা যেত ভট্টাচার্য বাড়ি থেকে খাড়া পশ্চিম দিকে প্রায় 100-5 হাত দূরে পুকুরের পাড়ের উপর যে 100 হাত উঁচু শিমুল গাছটা আছে, সেই গাছটার মগ ডালটা বিনা বাতাসে একেবারে ভেঙে পড়বার মতো ঝাপটা খেলো কিছুর। সেকালের লোকে এর মানে বুঝতো। তারা বলতো, রাম 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 রাম। কেবল রামায়ের বৌদি জানতো এ হলো রামাই। মনের আনন্দে এখান থেকে এক লাফে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে গাছটার উপর। গাছটা হলো গ্রামটার মধ্যে ভূতদের একটা পার্ক, বেড়াবার বা হাওয়া খাবার জায়গা। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব।